নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এক অজানা রামকৃষ্ণ আশ্রম। কোথায় এই আশ্রম, আপনারা গিয়ে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্যস্থল রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। সকাল সকাল কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরিয়ে সামনেই দেখুন এই যে দেখছেন টোটো স্ট্যান্ড। আপনারা এইখান থেকেও টোটো ধরতে পারেন, তবে এইখান থেকে টোটোটার ভাড়া একটু বেশি, সেই কারণে আমি এইখান থেকে না ধরে মেন রোডে চলে আসলাম। মেন রোড থেকে একটু সামনে এগিয়ে যাব, রানিং টোটো ধরবো, কারণ রানিং টোটো ধরলে কিন্তু ভাড়াটা একটু কম পাওয়া যাবে। মেন রোডে এসে একটা টোটোয় উঠে পড়েছি। টোটো দাদা বললেন এইখান থেকে আশ্রম পর্যন্ত যেতে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। চলে এসেছি আমার আজকের গন্তব্যস্থল কৃষ্ণনগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সামনে। তো চলুন এবারে আশ্রমে প্রবেশ করা যাক। কৃষ্ণনগর স্টেশন দিয়ে আমি এই দিক থেকে আসলাম আর এই জায়গায় নামলাম দেখুন টোটো থেকে। আর এই একদম রাস্তার ধারেই হচ্ছে এই আশ্রম। সামনেই দেখছেন আশ্রমের মূল প্রবেশদ্বার, আর ওপরে দেখুন লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন। এই প্রবেশদ্বারের সামনেই দেখুন এই বিশাল বড় একটা নাগলিঙ্গম গাছ রয়েছে। তো চলুন এবারে প্রবেশ করি আশ্রমে। আশ্রমে দেখুন 2টি গেট রয়েছে, একটা বড় একটা ছোট। এই বড় গেটটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়, আর আশ্রমে নিত্যদিন প্রবেশ করার জন্য ছোট গেটটা দিয়ে প্রবেশ করতে হয়। গেটের সামনেই দেখুন আশ্রমের খোলা বন্ধের সময়সূচিটা দেয়া রয়েছে। মিশন ও মন্দির এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোর 4:30-র সময় খোলা হয়, বেলা 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলায় 4টেয় খোলা হয়, খোলা থাকে রাত্রি 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভোর 5টায় খোলা হয়, বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 3:30টায় খোলা হয়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। পাশেই দেখুন এই ছোট্ট গেটটা রয়েছে, এই গেট দিয়ে এবারে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনেই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ, বিশাল বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকে দেখুন প্রচুর গাছপালা রয়েছে। আর এই গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই হচ্ছে এই নাগলিঙ্গম ফুলের গাছ। বেশিরভাগ মঠ মন্দির আশ্রমেই দেখি এই গাছটা থাকে, বিশেষ করে এই রামকৃষ্ণ মঠ মিশন বা আশ্রমে এই গাছটা কিন্তু দেখা যায়। এই গাছটা দেখুন বিশাল বড় আর অনেক ফুল ফুটেছে, আর এতে ফলগুলোও হয় বেশ বড় বড়, একদম বেলের মতন দেখতে হয় ফলগুলো। মূল প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই দেখুন রয়েছে রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয়। এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে কুপন সিস্টেমে রোগীদের চিকিৎসা করা হয়। গেটের সামনে দিয়ে এই বাঁধানো রাস্তা চলে গেছে সোজা মূল মন্দিরের দিকে। সামনে একটু এগিয়ে এসেই দেখুন এইখানে জুতো রাখার জায়গা রয়েছে, এইখানে জুতো খুলে রেখে তারপরেই আশ্রমে প্রবেশ করতে হবে। আশ্রমের পরিবেশটা কিন্তু খুব শান্ত ও নিরিবিলি, আর চারিদিকে দেখুন সবুজে ঘেরা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটায় দেখুন পাতাবাহার গাছ দিয়ে কি সুন্দর একটি ময়ূর তৈরি করা হয়েছে। এই যে ময়ূরটা পেখম মেলে দাঁড়িয়ে রয়েছে, তবে গাছগুলো একটু বেড়ে গেছে বলে ছাটা নেই সমান করে, সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর এই দিকেও দেখুন রয়েছে, এই যে এদিকেও একটা ময়ূর রয়েছে, আরও হাঁস রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে দেখুন, সব গাছ দিয়ে তৈরি করা। আর এই জায়গাটায় দেখুন একটা ছোট্ট বাগান রয়েছে, আর মাঝখানে রয়েছে পদ্ম ফুলের গাছ। এই যে মাঝখানে একটা জলাশয় করা রয়েছে ছোট, আর তার মধ্যে রয়েছে পদ্ম ফুলের গাছ।
এছাড়াও আরও বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। আর এই হচ্ছে দাতব্য চিকিৎসালয়। আর এইখানে দেখুন, এই যে সামনেই দেখছেন টিকিট কাউন্টার, এইখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয়। তবে এখন বন্ধ রয়েছে এই চিকিৎসালয়টা। এখানে কিভাবে চিকিৎসা করতে হয়, কবে টিকিট দেওয়া হয়, কবে রোগী দেখা হয়, এই সকল তথ্য আমরা পরে মহারাজের কাছ থেকে জেনে নেব। এখানে কিন্তু অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দু রকমেরই চিকিৎসা হয়। আগেই ছিল হোমিওপ্যাথি কক্ষ, তারপরে অ্যালোপ্যাথি কক্ষ। আর এদিকটায় দেখুন রয়েছে ওষুধ বিতরণের কক্ষ, এইখান থেকে ওষুধটা দেওয়া হয়। আর এদিকটায় রয়েছে দেখুন শৌচালয়, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয় রয়েছে, খুব ভালো ব্যবস্থা। আর আশ্রমের মূল মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। গেটের সামনে থেকে মূল মন্দির পর্যন্ত এই যে বাঁধানো রাস্তা, এই বাঁধানো রাস্তার উপরে দেখুন এখানে সুন্দর সুন্দর সব আলপনা দেয়া রয়েছে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, সমতল ছাদযুক্ত দালান রীতির মন্দির। সামনেই রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। মন্দিরের সামনের বারান্দা, সিঁড়ি, গর্ভগৃহের মেঝে সম্পূর্ণটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপরে সুসজ্জিত কাঠের সিংহাসনে মাঝখানে বিরাজ করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাঁ দিকে রয়েছেন মা শারদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ। এই আশ্রমের গর্ভগৃহে স্বামীজি, ঠাকুর ও মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, এখানে রয়েছে চিত্রপট, আর এই চিত্রপটেই আরাধনা করা হয়। নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে দেখুন এখানে রাখা রয়েছে বিভিন্ন মহাপুরুষদের চিত্রপট। রয়েছেন স্বামী নিরঞ্জনানন্দ, তারপর রয়েছেন স্বামী তুরীয়ানন্দ, তারপর রয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, তারপরে স্বামী সুবোধানন্দ, তারপরে স্বামী অভেদানন্দ, তারপরে স্বামী ত্রিগুণাতীতানন্দ, তারপর স্বামী অদ্বৈতানন্দ। আর এইদিকে দেখুন গর্ভগৃহের মূল প্রবেশদ্বারের ওপরেই দেখুন এখানে রয়েছে মা দুর্গা, মা কালীর চিত্রপট। আর এইদিকেও দেখুন কিছু মহাপুরুষদের চিত্র রয়েছে। রয়েছেন স্বামী রামকৃষ্ণানন্দ, রয়েছেন স্বামী প্রেমানন্দ, তারপরে স্বামী শারদানন্দ, তারপরে রয়েছেন স্বামী বিজ্ঞানানন্দ, তারপরে স্বামী অখণ্ডানন্দ, তারপর স্বামী শিবানন্দ, তারপরে স্বামী ব্রহ্মানন্দ। মূল মন্দিরের গর্ভগৃহে স্বামীজি, ঠাকুর ও মাকে দর্শন করে বেরিয়ে আসলাম। মূল মন্দিরের ঠিক বাঁ দিকেই দেখুন এইদিকে রয়েছে এই আশ্রমের গ্রন্থাগার। এই হচ্ছে এই আশ্রমের গ্রন্থাগার। এখানে দেখুন বিভিন্ন রকমের বই রয়েছে, গল্পের বই রয়েছে, বিভিন্ন উপন্যাস রয়েছে, গীতা রয়েছে, ভাগবত রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন ধর্মীয় বইপত্র রয়েছে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই সকল বই সংগ্রহ করতে পারেন। এছাড়াও ঠাকুর, মা, স্বামীজির ছবিও সংগ্রহ করতে পারেন।
আচ্ছা বন্ধুরা, আমরা কৃষ্ণনগর শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে এখানে মহারাজকে পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য, কিছু কথা জেনে নেব। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু বলুন। স্বামী মঙ্গলেশানন্দ। আচ্ছা মহারাজ, এই আশ্রমটা কবে প্রতিষ্ঠা হয়েছে, কতদিন হবে তাও? এই তো আগে তো প্রাইভেট ছিল, আচ্ছা এই তো 50-60 বছর হয়ে গেছে। আচ্ছা রামকৃষ্ণ নিয়েছে বছর 4 হলো, আচ্ছা, এখন রামকৃষ্ণ মিশনের আন্ডারে, বেলুড় মঠের আন্ডারে। বেলুড় মঠের আন্ডারে। আচ্ছা, এখানে ঢোকার সময় ডান দিকে দেখলাম মূল প্রবেশদ্বারের পাশে যে দাতব্য চিকিৎসালয়। এখানে কিভাবে চিকিৎসাটা করা হয়, কিভাবে মানুষ সেবাটা পায়? মঙ্গলবার হোমিওপ্যাথিক ডাক্তার আছে আর রবিবার অ্যালোপ্যাথিক ডাক্তার আছে। আচ্ছা তো যারা আছে গরিব লোক চিকিৎসা করতে পারে না পয়সা দিয়ে, আচ্ছা এখানে ফ্রিতে চিকিৎসা পায়। আচ্ছা এই সামান্য টোকেন মানি আচ্ছা 20 টাকা নেওয়া হয়। আচ্ছা, কটার সময় এসে টোকনটা কাটতে হয়? ওই 4টার সময় থেকে বিকেল 4টে। বিকেলবেলায়, বিকেল করে দেখা হয়। আচ্ছা, সকালের ব্যবস্থা নেই? না, সকালে একদিন আসে, রবিবারে সকালে ডাক্তার মাঝে মাঝে প্রায়ই আসে না, সকালে একজন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে শুনেছি যে আপনাদের বিভিন্ন রকমের সেবামূলক কাজ হয়, সেগুলো কি কি কীরকমভাবে হয়? একটা তো ওই ছেলেদের বাচ্চাদের পড়াশোনা করানো হয়, আচ্ছা 1 থেকে 6 ক্লাস পর্যন্ত। আচ্ছা ওদের টিউশন দেওয়া হয়, আচ্ছা ওকে বলে গদাধার প্রকল্প। আচ্ছা ওটাতে 30 জনের মতো ছেলে পড়ে। আচ্ছা, তারা কি বাইরে থেকে আসে নাকি এখানে থেকেই পড়াশোনা? বাইরে থেকে আসে, আচ্ছা, মানে দুস্থ ছেলে মেয়ে যারা। যারা গরিব। আচ্ছা আচ্ছা পরে ওদেরকে নিউট্রিশন কিছু দেওয়া হয়, আচ্ছা টিফিন একটা। হুম এছাড়া রিলিফ ওয়ার্ক কিছু কিছু হয়। আচ্ছা শীতকালে কম্বল, অন্য সময় তো কাপড় দেওয়া হলো, হ্যাঁ, কোনো বিস্কুট লজেন্স ইত্যাদি দেওয়া হলো। আচ্ছা এসব রিলিফ ওয়ার্ক মাঝে মাঝে করা হয়। আচ্ছা মেডিকেল চেক আপ হয়তো মাঝে মাঝে গ্রামে গেল এদিক ওদিক, হুম গিয়ে মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া হয়। আচ্ছা, এখানে কি কি উৎসব হয়? ওসব মেনলি ঠাকুর মা স্বামীজির তিথি পুজো 3টা হয়। আচ্ছা তারপর দুর্গা পুজো পটে পটে হয়, আর ইয়েতে মূর্তিতে কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি ভক্তরা বা দর্শনার্থীরা আসলে তাদের জন্য নিত্যদিনের প্রসাদের ব্যবস্থা থাকে? হ্যাঁ, আগে থেকে বলতে হবে। আচ্ছা এখন 2-4 জন আমরা খাই, আচ্ছা এখন আরও 2-4 জন এসে গেলে তাহলে তো রান্না করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগের থেকে যদি কেউ জানিয়ে আসেন তাহলে প্রসাদ পেতে পারেন। আচ্ছা, আর এখানে কি ভক্তদের জন্য থাকার ব্যবস্থা আছে কোনো? আগে বেশি থাকার ঘর নেই, কয়েকটা ঘর আছে, আচ্ছা কয়েকজন 2-4 জন থাকতে পারে। আচ্ছা, মানে আসলে তাহলে ব্যবস্থা করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদের মূল্যটা কত? এর মূল্য কিছু নেই, যে যা দেবে। আচ্ছা, মানে আপনাদের কোনো নির্দিষ্ট চাহিদা নেই, না। যদি কেউ দিতে চায় দিতে পারে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন মহারাজের কাছ থেকে যে এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। তার জন্য আপনাদের আগের থেকে ফোন করে জানিয়ে দিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আগের থেকে যদি ফোন করে জানিয়ে দেন তবে অবশ্যই প্রসাদেরও ব্যবস্থা হবে, আর যদি থাকতে চান তারও ব্যবস্থা হবে। তবে এখানে থাকার জন্য বা প্রসাদের জন্য তেমন কোনো মূল্য নেই, মূল্য নেওয়া হয় না। কিন্তু যেহেতু যে কোনো আশ্রম ভক্তদের দানেই চলে, তাই জন্য আমার অনুরোধ আপনাদের কাছে, আপনাদের সাধ্য মতন আপনারা কিছু দান করবেন মানুষের সেবার উদ্দেশ্যে। মূল মন্দিরের ডান দিকেই দেখুন, এদিকে আরও একটি কক্ষ রয়েছে। এদিকটা হচ্ছে সেক্রেটারি রুম, আদায় ও দান গ্রহণ বিভাগ। আপনারা যদি আশ্রমে এসে কিছু দান করতে চান তবে এই রুমে এসে করতে হবে। মন্দির থেকে এবারে বাইরে চলে আসলাম, আর এই দিকটায় দেখুন, এই যে বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে এই আশ্রমের সাধু নিবাস বা ভক্ত নিবাস বলতে পারেন।
আশ্রমের যে মহারাজেরা রয়েছেন, সেবায়েতরা রয়েছেন, ওনারা কিন্তু এইখানেই থাকেন, এই বিল্ডিংয়ে। এছাড়া আশ্রমে যদি কোনো ভক্তরা আসেন, দর্শনার্থীরা আসেন, তাদেরকেও কিন্তু এইখানে এই বিল্ডিংয়েই থাকতে দেওয়া হয়। 3 তলা বিল্ডিং। সামনেই দেখছেন এই যে জায়গাটা, এই যে গেটটা দেখছেন, এখান থেকে সোজা ঢুকে গিয়ে হচ্ছে আশ্রমের হল ঘর। চলুন হল ঘরটা একবার দেখে আসি। হল ঘরের যে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের 2 সাইডে দেখুন স্বামীজির 2টো চিত্র রাখা রয়েছে। এই হচ্ছে আশ্রমের হলঘর। হলঘরটা কিন্তু বেশ বড়। এই আশ্রমের যখন কোনো সভা থাকে, সম্মেলন থাকে, সেগুলো কিন্তু এইখানেই হয়। এছাড়া আশ্রমে কিন্তু দীক্ষারও ব্যবস্থা আছে, সেই দীক্ষাও এই ঘরেই হয়। এখানে দেখছেন একটা সিংহাসন রয়েছে, সিংহাসনে স্বামীজি, ঠাকুর ও মায়ের ছবি রাখা রয়েছে। আর এখানে দেখুন চেয়ার রাখা রয়েছে, এইখানেই মহারাজেরা বসেন, সম্মেলন করেন। আর সামনের দিকে দেখুন ভক্তদের বা দর্শনার্থীদের বসার জন্য এই যে এখানে বেঞ্চ পাতা রয়েছে, টেবিল চেয়ার সব রয়েছে, এইখানে ভক্তরা বসেন। বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু। হলঘর দেখে এবারে বাইরে চলে আসলাম। আর এই দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে, এই দিকটা হচ্ছে আশ্রমের রন্ধনশালা। ঢুকতেই দেখুন এইখানে একটা চাপ কল রয়েছে। আর এই যে সামনে দেখছেন যে সিঁড়ি উঠে গেছে, এটা ওপরে চলে গেছে 2 তলা 3 তলায়। আর এই দিকটাই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের যে প্রবেশদ্বার, ওপরেই দেখুন মা অন্নপূর্ণার একটি ছবি রয়েছে। প্রথমেই হচ্ছে এখানে প্রসাদ কক্ষ। আশ্রমের যে সেবায়েতরা রয়েছেন, মহারাজেরা রয়েছেন বা আশ্রমে আগত ভক্ত দর্শনার্থীরা কিন্তু এই কক্ষে বসেই প্রসাদ গ্রহণ করেন। এখানে দেখছেন চেয়ার টেবিল পাতা রয়েছে, আর হাত মুখ ধোয়ার জন্যও বেসিনেরও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আশ্রমের রন্ধনশালা। আশ্রমের নিত্যদিনকার যে রান্না করা হয় সেটা কিন্তু এইখানেই হয়। আর এই রান্নাঘরের মধ্যে দিয়েই এই একটা পেছন দিকে দরজা রয়েছে দেখুন, এই দিকটা দেখুন টিনের সেট দিয়ে একটা রান্নাঘর করা রয়েছে। আর এখানে বড় বড় মাটির উনুন রয়েছে, আর বড় বড় লোহার কড়াই রাখা রয়েছে। আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য এইখানেই রান্না করা হয়। সকালবেলায় ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের প্রসাদ দেখুন আমাকে দেয়া হয়েছে এখানে। প্রসাদে রয়েছে বিভিন্ন ফল ও মিষ্টি। তো এই প্রসাদ আমি গ্রহণ করে নিই, তারপর বাকি আশ্রমটা ঘুরে দেখব। আমার প্রসাদ গ্রহণ হয়ে গেছে। এবারে চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে আশ্রমে যে সাধুনিবাস, ভক্তিনিবাস রয়েছে, সেই থাকার ঘরগুলো এবারে আমরা একটু দেখে আসি। চলে এসেছি ওপরে। আর এখানে দেখুন এক ভাই রয়েছে, এই ভাইয়ের সাথেই আমরা এই রুমগুলো ঘুরে দেখব। এই যে দেখুন এরকম বড় বড় রুম রয়েছে, এখানে বেড পাতা রয়েছে, এখানে একসঙ্গে 4-5 জন থাকতে পারে। এই যে এদিকে চেয়ার টেবিলও রয়েছে, খোলা বড় বড় জানলা রয়েছে। আর এই দিকটায় হচ্ছে শৌচালয়, একদম ঘরের সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুম। এই যে দেখুন এখানে পরপর 3টে বাথরুম রয়েছে। এরপর দেখুন ভাই আর একটা রুম দেখাচ্ছে। এই রুমটা একটু ছোট, এখানে একসঙ্গে 2 জন মানুষ থাকতে পারে। সিঙ্গেল বেডের রুম, 2টো বেড রয়েছে, এখানে 2 জন মানুষ থাকতে পারে। আর এই রুমের সঙ্গেও কিন্তু এই যে অ্যাটাচ বাথরুম রয়েছে, চেয়ার টেবিল সব রয়েছে। এই যে ভাই আর একটা রুম দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, তবে সব রুমগুলোই কিন্তু ভক্তদের থাকার জন্য নয়। কিছু কিছু রুম বাইরে থেকে আগত দর্শনার্থী ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আরগুলোতে আশ্রমের সেবায়েতরা, মহারাজেরা থাকেন। এই একটা রুম, এটাও বেশ বড়, আর প্রতিটা রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুম রয়েছে। আচ্ছা, তুমি এখানেই থাকো? হ্যাঁ, আমি এখানেই থাকি। আচ্ছা, কত বছর রয়েছো? আমার এই 4 বছর মতন হলো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সাইমন মার্ডি। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে মালদায়। আচ্ছা, তার মানে এখানে থেকেই তুমি পড়াশুনো করছো? এখান থেকে পড়াশোনা করি, বাইরে স্কুল। আচ্ছা এখান থেকে আমার যাওয়া আসা করি। আচ্ছা, এখন কোন ক্লাস? এখন আমার 11। আচ্ছা আচ্ছা, এখানে খাওয়া দাওয়া, পড়াশুনোর খরচা সমস্ত কিছু আশ্রমের, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তোমরা কজন আছো এখানে? আমরা এখন মোট 6 জন।
আমরা স্টুডেন্ট 3 জন আছি, আচ্ছা আর একজন স্টাফ আছে, আচ্ছা আর 2 জন মহারাজ। আচ্ছা আচ্ছা। আমরা এই স্টুডেন্ট তোমরা এখন 3 জনেই থাকো এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভাইয়ের সঙ্গে আশ্রমের থাকার ঘরগুলো দেখে নিয়ে এইবারে চলে আসলাম ছাদে। এই হচ্ছে আশ্রমের ছাদ, এই যে খোলা ছাদ রয়েছে। চলুন এই ছাদে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা আমরা একবার দেখে নিই কেমন লাগছে। এই 4 তলায় দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, ওপরে আরও রুম তৈরি হচ্ছে। এই ছাদে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা, কৃষ্ণনগরের শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।